2024 সালের একেবারে শুরুতে মিনস জানুয়ারির দিকে আমি তখন গাট্টি বস্তা বাঁধে বউ নিয়ে চলে গেলাম। কিভাবে বুঝালেন ভাবিকে, কি বললেন? কারণ এটা ওই একটা সময়টা- জেনুইন কোশ্চেন। অনেকেই যেতে চায়, কিন্তু এই বিভিন্ন এই সময় দেখেন ব্যাপারটা একটা হয়েছিল, ওই সময় আমার বউটা প্রেগনেন্ট ছিল। আচ্ছা। আমি তাকে 2-1 মাস আগেই নিয়ে গেছি যে চলো কয়েক মাস একটু বাড়িতে থাকো এখানে, আবার একটা ছোট বাচ্চা কোলে, একটা বাচ্চা একটু বড়, আমার কিন্তু তখন 2টা বাচ্চা, আচ্ছা। আর একটা বাচ্চা পেটে ওর, আচ্ছা। তো ওর জন্য খুব চ্যালেঞ্জ হচ্ছে। জি, রাইট। তখনও রাজি হলো, ঠিক আছে আমরা বাড়িতে কিছুদিন থাকো, ভালো না লাগে চলে আসবে, কিছুদিন থাকো বাচ্চা কাচ্চা হোক, এরপরে আবার আমরা চলে আসবো। আচ্ছা। তখন আমি আগে যাই, একটা বাফার টাইম, একবার তো ঢুকতে হবে। তো আজকে শুনলে হয়তো সে বলবো ও তোমার মাথায় এই ছিল গোপন বুদ্ধি। আচ্ছা। তো যাই হোক, তখন আমরা গ্রামে গেলাম, তখনও মালপত্র নিয়ে যাই, মালপত্র আমি পরের মাসে নিয়েছি। আচ্ছা। তখন আগে তাদের নিয়েছি, এত বউ বাচ্চা প্রেগনেন্ট বউ বাচ্চা কাছে নিয়ে আসা যায়, আগে ওদের বাড়িতে রাখি, তারপরে আমি গোছায় পরিবারের লোকও কেউ কেউ রাজি কেউ রাজি না। আমার বড় বোন খুব সাপোর্ট করলো যে হ্যাঁ আসতে চাইলে আসবে, অসুবিধা কি, সারা গ্রামের মানুষ কাজ করে না, খালি শহরেই কাজ করা যায়, তো হাই আমরা তো আছি। তো সাহস পেলাম। আমার বোনও বললো যে নাকি, আমার বউ তখন বললো যে ঠিক আছে তাহলে দেখি, মালপত্র নিয়ে আগে মালপত্র নিয়ে ঢোকাই। তো মালপত্র নিয়ে আমি ঢোকালাম এবং আমরা তখন একটা স্থায়ী একটা একটা নিবাস গড়ার চেষ্টা করতেছি। তখন কিন্তু আমি গিয়ে উঠলাম একেবারে আমার শ্বশুর বাড়ি। তো লোকে আমাকে খেপানো শুরু করলো, এই যে ঘর জামাই। তখন দেখলাম যে আচ্ছা লোকে খেপাবে যদি আমি না বলি, তখন আমি জোর করে বলি ভাই আমি কিন্তু ঘর জামাই থাকি। তো এই বলা শুরু করলাম এবং আমি খামারে এদিকে ফুল মনোযোগ দেওয়া শুরু করলাম। তখন আমি এই যে ওই সময়টা যখন আমি ফুল টাইম গেলাম, তখনই আসলে মনে হলো আরো বড় করে করতে হবে, কারণ আমাকে এখন আয় করতে হবে। কারণ এইখানে যা আয় করছি যদি ওই পরিমাণ কাছাকাছি পর্যন্ত যেতে না পারে, তাহলে এটা আমার একটা ফ্যামিলি চ্যালেঞ্জ। আপনি যখন চাকরিটা মানে আপনার এজেন্সিটা তখনও কি কন্টিনিউ হচ্ছে না ছেড়ে দিয়েছেন অলরেডি? তখনও কন্টিনিউ হচ্ছে, তখন আমি ফুল ছাড়তে পারি না, ছোট্ট একটা টিম আছে ওরা চালাচ্ছে। তখন আমি দেখেন 2022 সালের পর থেকে আমি খুব বেশি মনোযোগ তখন আর দিতে পারিনি, আমার তখন একটা নেশা হয়ে যাচ্ছে, খামারের মধ্যে যাতায়াতের মধ্যে ছিলেন। একটু জানতে চাইবো যে 2024-এর শুরুর দিকে তো আপনি গ্রামের দিকে একদম চলে গেলেন ফ্যামিলি নিয়ে, তখন আপনার মাসিক ইনকাম কত ছিল? এইটা ঢাকায় গড়ে 60-70 মতো আপনি ইনকাম করতেন, এটা জেনে রাখলাম, কারণ পরবর্তীতে আপনি কত ইনকাম করছেন সেটা তো জানতে হবে। আচ্ছা জি বলেন। আচ্ছা, এরপর আমি বউ বাচ্চাতে বাড়িতে যখন সেটেলমেন্ট হলো, আমি তখন গরুর দিকে মনোযোগ দিলাম যে আগে আমার খামারটাকে রেডি করতে হবে। কারণ আমি চাইছি যে খামার হবে, আমি তখন 3টা জিনিস চাইছি। একটা হলো যে আমার খাবার যা লাগবে আমি সব চাষ করব, যেন আমার আর খাবারের জন্য কোনো টেনশন না থাকে, কোনো কিছু কিনে খেতে না হয়। তখন আমি হাঁস মুরগি এই ছোট ছোট করে বাড়িতে করলাম, চাষ করলাম, এগুলো সব আগে সেট আপ দিলাম। এর ফাঁকে আমি গরুটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতেছি এবং তখন একটা বর্গা পদ্ধতিতে আসার চেষ্টা করলাম। তখন আমরা একটা নাম দিলাম যে একটা নাম লাগবে এবার, কারণ মানুষকে তো পরিচয় দিতে হবে। তখন নাম দিলাম যে এই নামটা অবশ্য আমার সহপ্রতিষ্ঠাতা তাসদিদ হাবিবি দিয়েছেন যে ভাই অত নাম খোঁজার দরকার নেই, নাম দেন সুখের খামার। আমার বড় ছেলের নাম হলো আইমান সুখ, তার ছোট নাম হলো আজান সুখ, মেয়েটার নাম হলো আমাইরা সুখ। আপনি সুখ বংশের লোক, আপনি নাম দেন সুখের খামার। মাশাআল্লাহ, নামটা খুবই ক্যাচি একটা নাম। তখন আমি বললাম ঠিক আছে ভাই, নামটা তো সুন্দর হয়েছে, তখন ডান। একদিনই আমরা কাগজপত্র ফেসবুক করে আমরা তখন একটু মানুষকে জানানোর চেষ্টা করলাম যে তখন এই যে মানুষ রেসপন্স করলো এবং আমরা গরুর সংখ্যা বাড়ালাম। তখন প্রথমে আমরা একটু 10-12টা গরু করলাম, আর একটু বেশি করলাম। এই গরু করে তখন আমরা প্রফিট করতে পারলাম আরও, কারণ তখন ইতিমধ্যেই এই যে চ্যালেঞ্জগুলো হচ্ছিল, এই গরু পালতেই আমরা এই চ্যালেঞ্জগুলো, তখন ওই যে গরুর ব্যাপারীদের যে চ্যালেঞ্জটা হয়, তখন ওই যে আপনি ব্যাপারী হওয়ার ট্রাই করলেন, আমি ব্যাপারী হওয়ার ট্রাই করলাম যে ঠিক আছে এই গরুগুলোতে কেনার সময় যা হয়েছে, বিক্রির সময় যদি আমি ফুল প্রফিটটা আনতে চাই, তাহলে আমাকে আসলে ব্যাপারীগুলো শিখতে হবে। তখন আমি এই যে একজন ব্যাপারীর সাথে পার্টনারশিপ করি এবং আমি তার সাথে মিলে গ্রামে যাই, গরু কিনি এবং ওইটা হাটে বেশি। হায় টপটপা রোদ, ঘেমে মানে মাথা চান্দি গরম হয়ে যায় হাটে। আমি জানি না তারা কিভাবে টেকে এই প্রত্যেক দিন। আমার তো আসলে অভ্যাস নাই, তাদের হয়তো অভ্যাস আছে বলে পারছে। এই গরমের মধ্যে গরু বিক্রি করে দুজনে আমরা প্রফিট, আমাদের শর্ত হলো যে প্রতিদিন গরু বেচবো, আমার টাকা আমাকে দিয়ে দিবেন, প্রফিট দুজনে ভাগ করে নেব, পরের দিন সকালে আবার টাকা নিয়ে বের হবো। কারণ আমি রিস্ক দিতে চাই না, যে কারণ আপনি জানেন তো গরুর দালালদের ব্র্যান্ডিং খুব বেশি ভালো না।
তো তাদের সাথে মেশার জন্য আবার আরেক চ্যালেঞ্জ শুরু হলো। তখন গ্রামে এই যে জামাই জামাই এবার নষ্ট হয়ে যাচ্ছে, জামাই তো কাদের সাথে মেশে, এদের সাথে তো এরা তো কি নেশা করে অভ্যস্ত, নানান ধরনের উপাধি তখন আস্তে আস্তে আমার মধ্যে শুরু হলো। তবে গ্রামের মানুষ ধারণা ছিল যে বোধহয় আর 1 বছর টিকবে, যেহেতু এতগুলা কাজ করতেছে, গরু কিনছে, হাটে যাচ্ছে, এটা সব টাকা পয়সা শেষ করে। ঠিক গ্রামের মানুষের ধারণা যে এই জামাই আর 1 বছর টিকবে, কারণ ও গরু করতেছে, এদিকে আবার হাটে যাচ্ছে, নানান কিছু করে এদের পাল্লাই পরে টাকা সব নষ্ট করে 1 বছরের মধ্যে আবার ও ঢাকা চলে যেতে হবে। তো তখন আমি তো জানি যে আমি কি করতেছি, আমি তো জানি যে আসলে সে আমার গিনিপিগ, আমি তার গিনিপিগ না। কারণ আমি তার কাছ থেকে লার্নিং নেওয়ার চেষ্টা করতেছি। আমরা জানি যে আমি লার্নিং শেষ হবে, তার সঙ্গে আমার হাটে যাওয়া ওইভাবে লাগবে না। তো আমি লার্নিং আছে, প্রত্যেকদিন গরু কিনি, গরু বেচি, গরু কিনি, গরু বেচি করতে করতে একটা, এটাকে বলে গ্রামের কি হাটের ভাষায় যে কালি চেনা। যখন কালি চেনা হলো, তখন আমি একটু ক্ষান্ত দিলাম যে ঠিক আছে ভাই, এবার আপনি একা একাই করেন, আমি এখন খামারে ফুল মনোযোগ দেব। তখন আমি খামারের গরু বেচি, প্রফিট হয়, এবং আমি আরও ব্যাচ শুরু করি যে ভাই এবার আবার আরেকটু গরুর সংখ্যা বাড়াবো, তখন 30টা করব, এভাবে একটা প্রস্তুতি নিই।